আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে আমাদের এখানে একটা সেট দেওয়া আছে। এই সেটটিকে বর্ধিত করিয়া r⁴ এর একটি ভিত্তিতে পরিণত করো। তাহলে এখানে বলা আছে r⁴। তাহলে r⁴ মানে হচ্ছে যে বাস্তব জগতের সকল চারমাত্রিক বিন্দুর সেট, বাস্তব জগতের সকল চারমাত্রিক বিন্দুর সেট। তাহলে এখানে যে আমাদের সেটটা দেওয়া আছে, এই সেটে আমাদের উপাদান আছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমাদের এই সেটটাকে বর্ধিত করিয়া r⁴ এর একটি ভিত্তিতে পরিণত করো। তাহলে আমরা আমাদের এখানে যে এই সেটটিকে বর্ধিত করিয়া r⁴ এর একটি ভিত্তিতে পরিণত করতে হবে। তাহলে এটি যদি আমি করতে যাই বা আমরা যদি এটি প্রমাণ করতে যাই, তাহলে আমরা প্রথমে আমাদের যে আর কি ভেক্টরগুলো দেওয়া আছে, এই ভেক্টরগুলোকে আমরা একটা সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স গঠন করিয়া ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা যদি দেখি যে সেখানে একটা শূন্য সারি বিদ্যমান, সেখানে যদি শূন্য সারি বিদ্যমান থাকে, তাহলে আমরা বলতে পারবো আমাদের ভেক্টরদ্বয় যোগাশ্রয়ী অনির্ভরশীল। তাহলে কি হবে, ওই ভেক্টরদ্বয় হবে আমাদের যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। এরপর আমাদের পরবর্তী কাজ হবে যে আমাদের এখানে প্রশ্নে যে ভেক্টরগুলো দেওয়া আছে, ওই ভেক্টরগুলো নিয়ে আমরা একটা সমীকরণ জোট গঠন করব। এরপর আমরা সেই সমীকরণ জোটটাকে ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করানোর পরে যদি সেখানে দেখি আমাদের চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা যদি দুটাই সেম হয়, তাহলে আমরা বলবো ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। আর একক সমাধান বিদ্যমান থাকলে আমরা বলতে পারবো যে এই ভেক্টরের সেটটি r⁴ এর একটি সীজক। যেহেতু আমাদের সীজক আমরা প্রমাণ দেখাইলাম এবং আমরা দেখাইলাম যে ভেক্টরদ্বয় যোগাশ্রয়ী অনির্ভরশীল, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে বর্ধিত সেটটা আমরা বৃদ্ধি করছি সেটি হবে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে আমরা এখন সমাধান দেখি। যে আমরা প্রথমে লিখছি প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স গঠন করিয়া ইসালন আকারে প্রকাশ করি। তাহলে এই যে দেখেন এইখানে 1 - 2 5 - 3, 1 - 2 5 - 3, এরপর আছে 2 3 1 - 4, 2 3 1 - 4, এরপরে আছে 3 8 - 3 - 5, 3 8 - 3 - 5। এখন আমরা এই সমীকরণ জোটটাকে ইসালন আকারে প্রকাশ করব। তাহলে ইসালন আকারে প্রকাশ যদি করতে যাই, তাহলে আমাদের এখানে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হবে, অর্থাৎ এই 2কে 0 বানাইতে হবে, 3কেও 0 বানাইতে হবে। এরপর আমাদের হলো এই 8কে 0 বানাইতে হবে। তাহলে আমরা যদি এখন যে প্রথমে যে আমাদের উপাদানটা আছে, যে অর্থাৎ এখানে আমাদের প্রথম ইয়েটা আছে যে এই যে 2, এই 2কে যদি আমরা 0 বানাইতে যাই, তাহলে আমরা কি করব, এইটা আছে, এই দেখেন এইটা প্রথম সারি, এইটা দ্বিতীয় সারি, আর এইটা আছে তৃতীয় সারি। তাহলে আমি কি করছি, এখানে r2 প্রাইম ইকুয়াল r2 - 2r1, মানে প্রথম সারিকে আমি 2 দিয়ে গুণ করিয়া দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করব। তাহলে 2 - 2 করলে হয় 0। এবার এখানে আছে কত, 3। তাহলে এইটাকে আমি -2 যদি 2 দিয়ে গুণ দিই তাহলে হয় -4। ওই -4 এর সাথে 3 যোগ করলে হলো এখানে 7। এই যে প্রথমটা 0 করলাম, পরেরটা 7। এরপরে 5 মাইনাস হবে আমাদের এখানে আছে কত, 5। তাহলে 5 2 দিয়ে গুণ করলে 10 হবে। তাহলে 1 - 10, 1 - 10 করলে হলো -9। এরপর এখানে আছে -4, আর আমরা -3কে 2 দিয়ে গুণ করলে হবে -6। তাহলে -4 - a +6, তাহলে এটি হিসাব করলে হবে 2। এরপর আমরা এই 3কে যদি 0 বানাইতে যাই, তাহলে আমি এইটা আছে আমার তৃতীয় সারি, এই তৃতীয় সারি থেকে প্রথম সারিকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করব। তাহলে 1কে 3 দিয়ে গুণ করলে হয় 3, তাহলে 3 - 3 মানে এটা হলো 0। এবার 8 বিয়োগ, তাহলে -2 এ 3 দিয়ে গুণ করলে হয় 3 2 6, তাহলে 8 বিয়োগ -6, তার -a প্লাস হলো 8 + 6 = 14 হলো। এই যে এখানে 14 লিখলাম। এরপর আছে -3, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে 15, তাহলে -3 - 15, তাহলে এটা হিসাব করলে হলো আমার -18। এরপরে আমাদের এখানে আছে -5, এই -3 যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয় -9, -5 + 9 হিসাব করলে হলো 4 লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে এই 14 যে আছে, এই 14কে আমাদের 0 বানাইতে হবে। তাহলে একে যদি আমি 0 বানাইতে যাই, তাহলে আমরা কি করব, এই দ্বিতীয় সারি 2 দিয়ে গুণ করিয়া আমরা তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, আর বিয়োগ ফলটাকে রাখবো হলো তৃতীয় সমীকরণে, আর প্রথম সারিটা আমাদের স্থির থাকবে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের এখানে আছে 0, তাহলে 0 বিয়োগ 0 করলে হবে 0, অর্থাৎ একে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 2 0 দিয়ে গুণ দিলে হবে 0, 0 বিয়োগ করলে হলো 0। এই যে এটা হলো আমার 0।
তাহলে 14 আর এই 7 2 দিয়ে গুণ করলে 14, 14 বিয়োগ 14 ইকুয়াল 0। এরপর আমরা -18 আর এই -9 কে 2 দিয়ে গুণ দিলে হয় -18, তাহলে -18 + 18, যদি আমরা -18 + 18 বিয়োগ করলে হবে 0। এরপর এখানে আছে 4, তাহলে 4 বিয়োগ একে আমি 2 দিয়ে গুণ দিছি, তাহলে 2 × 4, তাহলে 4 বিয়োগ 4 ইকুয়াল 0। তাহলে আমরা সমীকরণ জোটের ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এটা পাইলাম। এখন প্রদত্ত ভেক্টর দ্বয়ের যে আমাদের এখানে ভেক্টরগুলো যে আছে, প্রদত্ত ভেক্টর দ্বয় দেখেন, প্রদত্ত ভেক্টর দ্বয়ের 1 - 2 5 - 3 2 3 1 - 4 ভেক্টর দ্বয় যোগাশ্রয় অনির্ভরশীল ইহাদের সহিত 0 0 1 0, 0 0 0 1 ভেক্টর দ্বয় লইলে, অর্থাৎ 1 - 2 5 - 3 2 3 1 - 4 0 0 1 0, আর আরেকটা হলো আমার 0 0 0 1 ভেক্টর সেটটি যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তাহলে আপনাদের এই অঙ্কটির ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে এখানে আমরা নিছি হলো 0 0 1 0, এটি আর এই যে এই দুইটা আমরা অতিরিক্ত নিছি। এই দুইটা অতিরিক্ত নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যদি এই অঙ্কটাকে যোগাশ্রয়ী অনির্ভরশীল প্রমাণ দেখাতে পারি। আর আপনাদের এখানে প্রশ্নে কিন্তু আমাদের ভেক্টরের সেট ছিল 3টা, ওই সেট 3টা থেকে আমরা কিন্তু একটা সেটকে বাদ দিয়ে লিখেছি। তাহলে আমরা বাদ দিয়ে যে সেটটাকে লিখছি সেটা হচ্ছে আমাদের 3 8 -3 -5, এই সেটটার পরিবর্তে আমরা এখানে এইটা আর এইটা নিলাম। আর এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুইটা আমরা কেন নিলাম বা কিভাবে বুঝবো যে আমাদের এই দুইটা নিতে হবে। এই দুইটা হলো আমাদের বাস্তব জগতের সকল 4 মাত্রিক বিন্দু সেট, অর্থাৎ এটা হচ্ছে r⁴ এর আদর্শ ভিত্তির আকার আছে 0 0 1 0 0 0 0 1, এবং এই আদর্শ আকারের আমার আরো দুইটা আছে, সেই দুইটা আছে 1 0 0 0, এবং তারপরেরটা আছে হলো আমাদের 0 1 0 0। এই 4টার মধ্যে আমরা নিছি হলো এই দুইটাকে নিছি। এর মূল উদ্দেশ্য আছে আমরা যদি প্রশ্নটা বা অঙ্কটা আমরা সহজে মিলাইতে পারি, এই সহজে মিলানোর জন্য আমি এই অংশটুকু এবং এই অংশটুকু নিছি। তাহলে আমরা এখন কি পাইলাম যে অর্থাৎ আমাদের 1 - 2 5 - 3 2 3 1 - 4 0 0 1 0 0 0 0 1 ভেক্টর সেটটি যোগাশ্রয়ী অনির্ভরশীল হইবে। তাহলে আমরা এখন যোগাশ্রয়ী অনির্ভরশীল দেখাইলাম। এখন আমরা ধরি নেব যে এখন আমরা আবার কি ধরি নেব, যে ধরি এই যে আমাদের এইখানে যে অংশটুকু আছে বা এই উপাদানটার সাথে আমরা x গুণ করে লিখব, এরপর এই উপাদানটার সাথে আমরা y গুণ করে লিখব, এরপর এইটার সাথে গুণ করে লিখব z, এবং এরপর এইটার সাথে নিব আমরা t। তাহলে আমরা x এর সাথে এইখানে আমাদের প্রথম উপাদানটা গুণ লিখলাম, এরপরে যোগ y এর সাথে দ্বিতীয়, এরপর যোগ z এর সাথে তৃতীয়, তারপরে নিলাম t এর সাথে চতুর্থ। আর এইটাকে আমরা ধরলাম হলো ABCD, অর্থাৎ বাস্তব জগতের সকল 4 মাত্রিক বিন্দুর সেট, অর্থাৎ for all ABCD belongs to r⁴। এখন আমরা যদি কি করব, আমরা x দিয়ে 1 কে গুণ করলে হলো x দিয়ে -2 কে গুণ দিলে -2x, x দিয়ে 5 কে গুণ দিলে 5x, x দিয়ে -3 গুণ দিলে -3x। এরপর আমরা y দিয়ে গুণ দেব, y দিয়ে 2 গুণ দিলে 2y, y দিয়ে 3 গুণ দিলে 3y, y দিয়ে 1 গুণ দিলে y, y দিয়ে -4 কে গুণ দিলে -4y। এরপরে আমাদের আছে z, তাহলে z দিয়ে 0 গুণ করলে 0, z দিয়ে 0 গুণ করলে 0, z দিয়ে 1 কে গুণ করলে z, z দিয়ে 0 গুণ করলে 0 প্লাস, এবার t দিয়ে গুণ দেব, t দিয়ে 0 গুণ দিলে 0, t দিয়ে 0 গুণ দিলে 0, t দিয়ে 0 গুণ দিলে 0, t দিয়ে 1 গুণ দিলে t ইকুয়াল ABCD। এরপর আমরা হলো এখানে এই সমীকরণের প্রত্যেকটার প্রথম উপাদান, অর্থাৎ এখানে আছে x + 2y + 0 + 0, এইটা ইকুয়াল a, এটা ইকুয়াল লিখছি a। তাহলে আমরা এইখানকার প্রত্যেকটা উপাদান যোগ আকারে লিখি, এটা পাইলাম। এরপর আমাদের এখানে আছে -2x, তাহলে -2x এর সাথে 3y যোগ করলাম, তার সাথে 0, তার সাথে 0, তাহলে কি হলো -2x + 3y + 0 + 0 ইকুয়াল b। এরপর আমরা তৃতীয় উপাদানগুলো একসাথে যোগ আকারে তৃতীয় সমীকরণ লিখলাম, এরপরে চতুর্থ উপাদানগুলো যোগ করিয়ে আমরা চতুর্থ সমীকরণ গঠন করলাম। তাহলে আমরা এখানে একটা সমীকরণ জোট গঠন করলাম। এই সমীকরণ জোটে আমাদের সমীকরণ আছে 1 2 3 4টা। এখন আমাদের কাজ হচ্ছে যে এই সমীকরণ জোটটাকে আমাদের ইসালন আকারে প্রকাশ করতে হবে। এখন ইসালন আকারে প্রকাশ করতে গেলে আমাদের এই 2x কে আমাদের 0 বানাইতে হবে, আর প্রথম সমীকরণটা আমার স্থির থাকবে, অর্থাৎ এখানে যা আছে আমরা এই সমীকরণটা লিখলাম। এরপরে আমাদের এই যে
-2x কে 0 বানাইতে হবে। এইটা 0 বানাইতে গেলে আমরা প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দেব, গুণ করিয়া প্রথম সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ যোগ করব। তাহলে দেখেন -2x আর x কে 2 দিয়ে গুণ দিলে হয় 2x, তাহলে 2x আর 2x যোগ করলে হলো এইটা 0। এরপর আমাদের আছে এখানে 3y, তাহলে 2y কে 2 দিয়ে গুণ দিলে হয় 4y, তাহলে 4y আর 3y হলো 7y। এরপর এখানে আছে কত, এখানে আমাদের আছে হলো এইটা আমরা 7 আকারে লিখলাম। এরপরে 0 0, এখানে আছে 0 0, তাহলে 0 0 2 দিয়ে গুণ দিলে হবে 0 0, এর সাথে যোগ করলে হবে আমাদের 0 0। এরপর আছে এখানে b, এই যে b লিখলাম, আর একে আমি 2 দিয়ে গুণ দিছি, তাহলে 2a, তাহলে b + 2a। এরপর আমাদের কাজ হবে এই 5x কে 0 বানাইতে হবে। তাহলে 5x কে যদি 0 বানাইতে যাই তাহলে আমি তৃতীয় সমীকরণ বিয়োগ প্রথম সমীকরণকে 5 দিয়ে গুণ করিয়া তৃতীয় সমীকরণ থেকে বিয়োগ করিয়া তৃতীয় সমীকরণ রাখছি, রাখানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম। এরপরে এখানে আছে -3x, তাহলে এটাকে আমার 0 বানাইতে হবে। তাহলে এইটাকে আমরা যদি 0 বানাইতে যাই তাহলে আমরা কি করব, আমরা হলো যে এই যে আমাদের এইটা আছে আমাদের চতুর্থ সমীকরণ, এই চতুর্থ সমীকরণ এর সাথে আমরা যদি প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ দিয়ে প্রথম সমীকরণ আর এই চতুর্থ সমীকরণ এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা এই অংশটুকু পাইলাম। তাহলে আমরা এখানে ইসালন আকারে প্রকাশ করানোর জন্য আমরা কাজটি করে নিলাম। এখন আমাদের কাজ হবে এখানে আমাদের এই যে 9y কে 0 বানাইতে হবে, মানে 9y এমনভাবে কাজ করব যাতে এটি আমরা একটু 0 প্রমাণের চেষ্টা করব আর 2y কে 0 বানানোর চেষ্টা করব। এখন 9y কে 0 বানানোর চেষ্টা করতে গিয়ে আমরা যদি করতে না পারি তাহলে এটা যে সমীকরণটা আছে আমরা ওই সমীকরণটায় লিখে দিব। এরপর আমরা ওই সমীকরণটাকে একটু সাজিয়ে এই সমীকরণটা পাইলাম, ওই সমীকরণটাকে আমরা একটু হিসাবে সুবিধাতে সাজিয়ে এই অংশটুকু পাইলাম। এখন আমরা এখান থেকে আমাদের কাজ হবে হলো যে আমাদের যে পরবর্তী যে এই যে 2y-টা আছে এই 2y কে আমাদের 0 বানাইতে হবে। তাহলে এই 2y কে 0 বানাইতে গেলে আমরা কি করব, এই চতুর্থ সমীকরণকে 7 দিয়ে গুণ করব আর আমাদের এটা আছে তৃতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করব, গুণ করিয়া এই চতুর্থ বিয়োগ 3 অর্থাৎ চতুর্থ সমীকরণকে 7 দিয়ে গুণ করব বিয়োগ 2 ইন্টু তৃতীয় সমীকরণ। তাহলে এই হিসাব করি আমাদের এই অংশটুকু পাইলাম। তাহলে আমি আর এটি দেখাচ্ছি না, যে আপনারা একটু হিসাব করি এই অংশটুকু দেখবেন যে আমাদের এইরকম একটা সমীকরণ আসবে। এখন আমরা এখানে দেখলাম যে এইটা আছে যে আমাদের সমীকরণ জোটের ইসালন আকার। তাহলে আমরা সমীকরণ জোটের ইসালন আকার থেকে যদি দেখি যে এখানে আমাদের সমীকরণ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে সমীকরণ আছে 1 2 3 4। এবং আমরা যদি এখানে দেখি চলক কয়টা আছে, আমাদের চলক আছে 4টা, x y z t, x y z t নামে এখানে 4টা চলক আছে। আমরা এখন সে অংশটুকুই এখানে লিখে দিলাম। যে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারবো হলো ইহা সমীকরণ জোটের ইসালন আকার, যেখানে 4টি সমীকরণ এ 4টি চলক বিদ্যমান, সুতরাং ইহার একক সমাধান বিদ্যমান। যেহেতু এক সম্পর্কে x y z t এর মান বিদ্যমান সুতরাং আমরা পাই। তাহলে কি পেলাম, আমরা এই সমীকরণ জোটটা যে আমাদের ছিল এই সমীকরণ জোটে 4টা চলক আর 4টা সমীকরণ আছে, এটি থাকার কারণে আমরা বলবো ইহার একক সমাধান বিদ্যমান হবে। আর একক সমাধান বিদ্যমান হলে আমরা x y z এবং t এই 4টার মান পাবো অর্থাৎ বিদ্যমান থাকবে। তাহলে সুতরাং আমরা পাই যে আমাদের r⁴ মানে আমাদের সমীকরণে যে বাম অংশ ছিল অর্থাৎ 4 মাত্রিকে যে ছিল, যে বাস্তব জগতের সকল 4 মাত্রিকে r⁴ লিখলাম ইনটু, আর এখানে ছিল আমাদের ls, s হবে কি আমাদের সূচক, তাহলে ls, তাহলে ls আমরা যেটাকে আর কি বর্ধিত করছিলাম যে সে সেটটি আছে 1 -2 5 -3 2 3 1 -4 0 0 1 0 0 0 1। তাহলে আমরা এই অংশটুকু পাইলাম। তাহলে আমরা আবার দেখি যে এই সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করলাম, করানোর পরে আমরা দেখলাম যে সমীকরণের 4টা চলক আর 4টা সমীকরণ আছে, তাই এই সমীকরণটার একক সমাধান বিদ্যমান। আর আমরা জানি একক সমাধান বিদ্যমান হলে x y z এর মান বিদ্যমান থাকবে। আর x y z এর মান যদি বিদ্যমান হয় তাহলে আমরা যে বর্ধিত ভেক্টরটাকে ধরছি ওই ভেক্টরটা একটা r⁴ এর একটা সূচক হবে। আর যদি r⁴ এর একটা সূচক হয় তাহলে আমরা তাহলে সিদ্ধান্ত নিতে পারি যে r⁴ সমান সূচকের সংজ্ঞা অনুযায়ী এখানে ছিল ls। তাহলে s বলতে মূলত আমরা যে সেটটাকে বা ভেক্টরগুলোকে বর্ধিত করলাম ওই বর্ধিত সেটগুলো এখানে লিখে দিলাম। এরপরে আমরা লিখলাম হলো, যেহেতু আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে প্রমাণ করলাম যে প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল, এবং এই দ্বিতীয় অংশে আমরা দেখাইলাম যে এই সমীকরণ জোটের অর্থাৎ x y z এর মান বিদ্যমান। আর মান বিদ্যমান কারণ কি,
কারণ হচ্ছে ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান আছে। একক সমাধান বিদ্যমান থাকার কারণে XYZ এর মান বিদ্যমান। আর XYZ এর মান যদি বিদ্যমান থাকে তাহলে আমরা সূচকের ডেফিনিশন অনুযায়ী ওই দুটা সত্য থেকে আমরা বলতে পারি r⁴ সমান LS। আর এস বলতে আমাদের এখানে মূলত সেটটাকে বুঝিয়েছি। সেটটা হচ্ছে আমাদের বা ভেক্টরের সেটটা যেটা আছে সেটা আমরা এখানে লিখলাম। তাহলে এতএ প্রদত্ত শর্তে r⁴ এর একটি নির্ণয় ভিত্তি হবে কি 1 - 2 5 - 3 2 3 1 - 4 0 0 1 0 0 0 0 1। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। এই প্রশ্নটি আপনাদের কাছে একটু ব্যতিক্রমধর্মী মনে হতে পারে, যদিও বা একটু ব্যতিক্রমধর্মী মনে হয় আপনারা কয়েকবার প্র্যাকটিস করার মাধ্যমে অঙ্কটি একটু করবেন, না হয় ভুলে যাবেন। আর মনে রাখবেন যে এই নিয়মের যে অঙ্কগুলো আসবে আপনাদের এভাবে করেই করতে হবে। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরেকটু বলি, আমি এই প্রশ্নে আমাদের ছিল হলো ভেক্টর দেওয়া ছিল 3টা। এই 3টা ভেক্টরের মধ্যে আমরা আমাদের যে বর্ধিত ভেক্টরটা পাইলাম সেই বর্ধিত ভেক্টরে আমাদের আছে 3 8 - 3 5 3 8 - 3 5 এই সেটটা আমাদের নাই বা এই উপাদানটা নাই। এটির পরিবর্তে আমরা অন্য দুইটা উপাদান নিছি, সেটা আছে এইটা আর এইটা। এখানে আমাদের r⁴ বলা আছে। r⁴ বলার কারণে এখানে উপাদান হবে 4টা। তাহলে এই পুরাটাই একটা উপাদান, এটা হবে একটা উপাদান, এটা একটা উপাদান, এখানে একটা উপাদান। তাহলে হলো 1 2 3 4। আর আমরা যে উপাদানটা বাদ দিছি ওই উপাদানটা বাদ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা অঙ্কটা যেন খুব সহজে মিলাতে পারি। এই সহজে মিলানোর জন্য আমরা ওই সেটের উপাদানটা, অর্থাৎ আমাদের ওখানে ছিল হলো 3 8 - 3 - 5 এই উপাদানটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমরা যে অংশটি পাইছি সেটি হচ্ছে যে আমাদের এই যে L(s) মানে এই অংশটা হয়েছে মানে r⁴ কে আমরা দেখাইলাম এটি একটা ভেক্টরের সেটের সূচক। তাহলে যেহেতু সূচক হলো সেহেতু আমরা বলতে পারি যে এইখানে যে আমাদের ভেক্টর উপাদানগুলো আছে 1 - 2 5 - 3 2 3 1 - 4 0 0 1 0 0 0 0 1। এটি হচ্ছে যে আমাদের r⁴ এর একটি নির্ণয় ভিত্তি। আর এখানে r⁴ হওয়ার কারণে এখানে 1 2 3 4 4টা আর কি উপাদান হবে। আর এই 4টা উপাদানের পুরাটা মিলিয়ে ফির আবার একটা উপাদান হবে। এজন্য এটি আছে আমাদের 4 মাত্রার একটা নির্ণয় ভিত্তি।